সামনে ক্লাস 11-এর মিড সেমিস্টার এক্সাম রয়েছে। তো আজকে আমি বেসিক্যালি ভৌত রাশির পরিমাপ ও মাত্রার ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো করে গেলে এই চ্যাপ্টার থেকে আর কিছু করতে হবে না, মানে এই রিলেটেড কোশ্চেনে কিন্তু দেওয়া হয়ে থাকে। তো তোমরা ফলো করো আমি কোন কোন কোশ্চেনগুলো রেখেছি এবং কিভাবে সেগুলোকে সলভ করবে সেই টেকনিকগুলো আজকে আমি দেখাবো, রাইট? তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি সেটা কি, বেসিক্যালি বলছে যদি বল মানে ফোর্স, রাইট, সেটাকে এফ দিয়ে রিপ্রেজেন্ট করেছে, দৈর্ঘ্য এল, সময় টি, এরা যদি মৌলিক রাশি হয় মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা বেসিক কোয়ান্টিটি হয়। দেখো, এরা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক কোয়ান্টিটি নয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি যদি এগুলো বেসিক কোয়ান্টিটি হয়, মানে এইটা মানে বল, দৈর্ঘ্য, সময়, এরা যদি বেসিক কোয়ান্টিটি হয় তাহলে ভরের মাত্রা কত হবে, জিনিসটা বুঝতে পারলাম? মানে বল, দৈর্ঘ্য, সময় এরা হচ্ছে তোমার বেসিক কোয়ান্টিটি, তাহলে ভরের মাত্রা কত হবে সেটা দেখাতে হবে। দেখো, খুবই ইজি কোয়েশ্চেনটা। তাহলে তোমাকে একটুখানি জিনিস যেটা জানতে হবে সেটা কি, বল, ফোর্সের ডেফিনেশন জানতে হবে। সো উই নো, আমরা জানি যেটা এফ ইজিক্যাল টু কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, রাইট? এফ হচ্ছে তোমার ফোর্স, এম হচ্ছে তোমার মাস অফ দ্য বডি, এ হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন অফ দ্য বডি। তাহলে যে অ্যাক্সেলারেশন তুমি কি লিখতে পারো? অ্যাক্সেলারেশনের ডেফিনেশন হচ্ছে তোমার বেগ বাই টাইম, রাইট? ভেলোসিটি বাই টাইম, ওকে। এবং তাহলে ভেলোসিটি কী হবে? তাহলে ভেলোসিটির ডেফিনেশন জানতে হবে। সো ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ক্লিয়ার? তাহলে এগুলো আমরা জানি। তাহলে এগুলোকে এক এক করে পুট করলে পরে দেখো একটা সুন্দর ফর্ম চলে আসবে। তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে এফ ইকুয়াল টু, দেখো মাস যেমন তেমন থাকলো, এ মানে বেসিক্যালি ভি বাই টি হলো। সিমিলারলি ভি মানে কত, আবার এক্স বাই টি, তাহলে ভির জায়গায় মান বসো, তাহলে এক্স বাই টি, তাহলে টি স্কোয়ার হয়ে গেল, রাইট? এবার দেখো তুই মাত্রা পুট করবে, তাহলে ফোর্সের মানে এটা বল, তাহলে বলের মাত্রা বলে দিয়েছে ক্যাপিটাল এফ, ওকে, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এম এর মাত্রা আমাদেরকে বের করতে হবে, ওকে, ইনটু এখানে এক্স হচ্ছে তোমার কি, লেন্থ বা দৈর্ঘ্য, তার মাত্রা কত বলে দিয়েছে ক্যাপিটাল এল, ডিভাইডেড বাই টি হচ্ছে তোমার টাইম, তার মাত্রা ক্যাপিটাল টি বলে দিয়েছে। তাহলে এখান থেকে তুমি এবার এম এর মাত্রা বের করে নাও, তাহলে হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এম এর মাত্রা দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে এফ এইটিটা দিকে আসবে, সুতরাং টি স্কোয়ার, আর এলটা নিচে নামবে, সুতরাং এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার মাত্রা হলো। তাহলে এটাকে আরেকটুখানি সুন্দর করে লিখলে পরে আমরা লিখতে পারি, সুতরাং এম এর ডাইমেনশন ইকুয়াল টু এফ, এলটা পড়ে যাবে, সুতরাং এল টু দি পাওয়ার -1, রাইট? অ্যান্ড টি টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার হলো। তাহলে এইটা হচ্ছে তোমার এম এর কিন্তু মাত্রা। দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু একটা আসবেই, এরকম ধরনের কোশ্চেন কিন্তু একটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? এখানে তোমাকে অপশন বলে দেবে, তুমি অপশন সিলেক্ট করে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে যদি ভি ইকুয়াল টু স্পিড হয়, মানে দ্রুতি মানে স্পিড, আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ মানে রেডিয়াস, আর জিটা কি বলছে, অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বলছে তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন? নিচের কোন মানে কোন যে কোয়ান্টিটিটা হচ্ছে তোমার মাত্রাহীন, ডাইমেনশন লেস হবে, রাইট? তো দেখো, তাহলে তোমাকে চেক করতে হবে কোনটা ডাইমেনশন লেস হবে। তাহলে এক এক করে চেক করা যাক। সর্বপ্রথম আমি সাপোজ অপশন এ ধরছি, রাইট? সো অপশন এটাকে চেক করা যাক। দেখো, অপশন এতে কী বলেছে, বলছে ভি স্কোয়ার আর বাই জি। তাহলে ভি এর মাত্রা কি সেটা জানতে হবে, আর এর মাত্রা কি সেটা জানতে হবে, জি এর মাত্রা কি সেটা জানতে হবে। তাহলে আগে এদের মাত্রা বের করা যাক, হলো? তাহলে ভি এর মাত্রা বের করো। ভি মানে বেসিক্যালি কি, ডিস্টেন্স বাই টাইম হলো, মানে স্পিড বলে দিয়েছে, তাহলে ডিস্টেন্স বাই টাইম লিখে দিলে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইখানটায় তুমি দেখো এক্সের মাত্রা কি বলো তুমি, ক্যাপিটাল এল, আর টি টাইম, তার মাত্রা ক্যাপিটাল টি, তাহলে তুমি এখানে লিখবে এল টি টু দি পাওয়ার -1, তাহলে এটা তোমার কি ভি এর ডাইমেনশন হয়ে গেল। সিমিলারলি তুমি আর এর ডাইমেনশন বের করো, আর তো লেন্থ একটা, তাহলে এল হবে, হয়ে গেল। এবার তুমি দেখবে জি হচ্ছে তোমার ত্বরণ, তাই না? ত্বরণ মানে কি জানি আমরা, বেগ বাই সময়, বেগের মাত্রা তুমি জানো, সুতরাং এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি, তাহলে এখান থেকে হবে এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা দেখো এখানে বেগের মাত্রা, আর এর মাত্রা, জি এর মাত্রা, তিনজনের মাত্রায় কিন্তু বের করে নিয়েছি, এবার পুট করে দাও তাহলে হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে, সুতরাং দেখো তাহলে ভি মানে কত, এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার ইন্টু আর মানে এল,
ডিভাইডেড বাই কী হবে দেখো জি মানে বেসিক্যালি এল টি টু দি পাওয়ার -2। তো এটাকে একটুখানি সিম্পলিফাই করো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এই এল আচ্ছা এখানে দুটো মানে আমি যদি লিখি প্রথমে দেখো এখানে হোল স্কোয়ার আছে তাহলে কী লিখবে এখানে এল স্কোয়ার, আর এখানে টি টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার মানে টি টু দি পাওয়ার -2 হলো ইন্টু এল ডিভাইডেড বাই এল টি টু দি পাওয়ার -2। ওকে, তাহলে এইখানে দেখো এই যে টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 কাটলো, ওপরে থাকছে 3টে এল নিচে 1টা এল, তাহলে অ্যাকচুয়ালি কটা এল থাকবে মানে উপরে 3টে এল নিচে 1টা এল, তাহলে কাটাকাটি করে কিন্তু উপরে এল স্কোয়ার থাকবে। তাহলে এইটার যে ডাইমেনশন সেটা কত আসছে এল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা এরিয়ার ডাইমেনশন দিচ্ছে, তাই নয় কি? তাহলে এটা কিন্তু ডাইমেনশন লেস নয়। তাহলে অপশন বি চেক করা যাক। তাহলে অপশন বি দেখো অপশন বিতে কি বলেছে বলছে ভি স্কোয়ার বাই আর জি, এক এক করে চেক করে তোমাকে দেখতে হবে। সুতরাং ভি স্কোয়ার বাই আর ইন্টু জি, দেখো ভি এর ডাইমেনশন তুমি জানো এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ারকে আমি একসাথে পুট করে দিই, তাহলে এল স্কোয়ার হবে এখানে টি টু দি পাওয়ার -2 হবে হলো ডিভাইডেড বাই আর এর ডাইমেনশন এল জেড ডাইমেনশন কত এল টি টু দি পাওয়ার -2 হলো। তাহলে নিচে দেখো আচ্ছা উপরটা লিখি তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, নিচে দেখো এল মাল্টিপ্লাই করলে কী হবে এল স্কোয়ার হবে, এখানে টি টু দি পাওয়ার -2 থাকবে। তাহলে দেখো কেটে গিয়ে কী থাকছে বেসিক্যালি 1 থাকছে, 1 মানেই ডাইমেনশনলেস, 1 মানে কি মাত্রাহীন। তাহলে যেহেতু 1 আসা মানে কি বলবো আমরা, সুতরাং মাত্রাহীন, তাই নয় কি? তাহলে এই যে রাশিটা ভি স্কোয়ার বাই আর ইন্টু জি এটা কি বেসিক্যালি ডাইমেনশনলেস হলো। তাহলে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। জিনিসটা বোঝাতে পারলাম। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নিচের কোয়েশ্চেনটা দেখো এবার বলছে বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য। তাহলে বিভবটা কি সেটা তোমাকে বুঝতে হবে এবং সেটা তোমাকে জানতে হবে। এটা তোমরা বেসিক্যালি এইচএসে শিখবে বিভব সম্পর্কে, কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিকে কিন্তু ছিল, মানে মোটামুটি তোমরা জানো যে বিভবটা কী। আমি তার একটুখানি ডেফিনেশন বলে দেবো। দেখো বিভবের ডেফিনেশন হচ্ছে তোমার কোনো একটা পজিটিভ ইউনিট চার্জকে ঠিক আছে এটা ইনফিনিটি থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, এটা একটা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড রয়েছে এখানে, তাই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলি আমরা পোটেনশিয়াল বা বিভব, পোটেনশিয়াল ওকে বা বিভব হলো। এইবার দেখো এখানে কি, তাহলে এই যে প্রবাহ মাত্রা মানে কার একক, এটা বেসিক্যালি কারেন্টের একক, রাইট? তার মানে প্রবাহ মাত্রা মানে কারেন্ট, তাহলে এর একক হচ্ছে তোমার অ্যাম্পিয়ার হয়। বল মানে ফোর্স, বেসিক্যালি নিউটনিয়ান ফোর্স, তাহলে বল মানে ফোর্সের ইউনিট হয় তোমার কি নিউটন, রাইট? এই তড়িৎ চালক বল, এইখানে যে বল কথাটা লিখেছে এই বল কথার মানে কিন্তু এই নিউটনিয়ান ফোর্স নয়, বেসিক্যালি এটাকে ইংলিশে বলে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স। এইটা বেসিক্যালি কি এই বিভবের সমতুল্য, মানে এর ইউনিটটাও কিন্তু ভোল্ট হয়, এর যে ইউনিটটাও কিন্তু ভোল্ট হয়। ওকে, আর তুমি এনার্জি বুঝতেই পারছো এটা কার এর ইউনিট কী হবে জুল, সিম্পল। তাহলে তোমার যে অ্যাকচুয়াল আনসারটা হবে সেটা কি তড়িৎচালক বল। দেখো তড়িৎচালক বলটা কি এবং বিভবটা কি সেটা একটুখানি বুঝে নাও, তাহলে পরে অসুবিধাটা কম হবে। আচ্ছা, তাহলে বিভব মানে আমরা যেটা বুঝলাম যে একটা পজিটিভ ইউনিট চার্জকে ইনফিনিটি থেকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে, হ্যাঁ একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, মানে সেই কার্যটা কি সেই চার্জটার মধ্যে সঞ্চিত হয়, সেটা আমরা কি বলি পোটেনশিয়াল এনার্জি, মানে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে তোমার বিভব হলো। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স মানে দুটো যদি তড়িৎদ্বার নিয়ে আমরা এরকম মানে ওপেন সিস্টেম, মানে যদি কোনো এক্সটার্নাল যদি কোনো মানে লোড যদি যুক্ত না করি তখন যে মানে সেলটা রয়েছে সেই সেলটার যে পোটেনশিয়ালটা সেটাই বেসিক্যালি কি তার ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? মানে এই সেলের ভেতরে একটা পজিটিভ চার্জকে, ঠিক আছে ধরো এটা যদি পজিটিভ হয় এটা যদি নেগেটিভ হয়, ক্লিয়ার? তাহলে এখানে একটা সাপোজ আমি বলি ইলেকট্রনের কথা বলি আমি, ঠিক আছে এখানে ইলেকট্রনের কথা বলি, বা এখানে তো একটা পজিটিভ চার্জের কথা বলতে পারো, পজিটিভ ইউনিট চার্জ এই সেলটার ভেতরে, তাহলে একটা পজিটিভ চার্জকে, ঠিক আছে ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর রয়েছে দেখো এই দিক বরাবর রয়েছে, তাহলে কি পজিটিভ চার্জকে এই নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাকে বলবো আমরা কি তড়িৎচালক বল।
একটু কমপ্লিকেটেড লাগছে, তাই তো? জিনিসটা সহজ ভাষায় বোঝা যাক। দেখো একদম মানে এই পোটেনশিয়াল এবং যে তড়িৎচালক বল সেটা কখনোই ভুলবে না যদি এই এক্সাম্পলটা ভালো করে বোঝো। তোমাকে একটা ব্যাটারি কিনতে বললাম, তুমি একটা ব্যাটারি কিনে নিয়ে আসলে দোকান থেকে। এই ব্যাটারিটার গায়ে তুমি দেখবে লেখা রয়েছে 5 ভোল্ট। হলো, এই যে 5 ভোল্ট এই ব্যাটারিটার গায়ে লেখা রয়েছে, ওকে। অ্যাকচুয়ালি এই 5 ভোল্টটাই হচ্ছে তড়িৎচালক বল। এবার তোমাকে বললাম যে ব্যাটারিটার সাথে তুমি একটা এক্সটার্নাল কিছু যুক্ত করো। আমি বললাম রেজিস্ট্যান্স যুক্ত করো, বা তুমি একটা ছোটো এলইডি যুক্ত করতে পারো। তাহলে রেজিস্ট্যান্স যুক্ত করলে মানে এক্সটার্নালটা লোড তুমি অ্যাড করলে। এবার তোমাকে বললাম তুমি এবার এই যে লোডটাই, লোডের অ্যাক্রস তুমি ভোল্টেজ মেজার করো, রাইট, ভোল্ট মিটার দিয়ে। তো তুমি ভোল্টেজ যখন তুমি মেজার করবে এর যে ভ্যালুটা তুমি পাবে সেটা কিন্তু আর 5 পাবে না, তুমি হয়তো পাবে 4.8 বা 4.6 বা 4.9 এরকম তুমি পাবে। তাহলে এই যে ভোল্টটা, হ্যাঁ, মানে যে বিভবটা যে 4.8, এইটা বেসিক্যালি বিভব, আর এইটা বেসিক্যালি তড়িৎচালক বল। মানে বিভব পাই আমরা কি ক্লোজ সার্কিটের ক্ষেত্রে, মানে ক্লোজ মানে সার্কিটে যখন ক্লোজড করা হবে তখন লোডের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ড্রপ পড়বে সেটাকে বলবো আমরা বিভব। আর ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি বা তড়িৎচালক বলটা কি, যখন কোনো লোড দেওয়া হবে না মানে মুক্ত অবস্থায় ব্যাটারির যে ভোল্টেজটা সেটাই কি তার তড়িৎচালক বল। মানে এখানে যদি আমরা মানে সিম্পল মানে শুধুমাত্র এরকম ব্যাটারিটা রাখি তাহলে এখানে কোনো আমি লোড যুক্ত করলাম না, তাহলে এই ব্যাটারিটার গায়ে যেটা লেখা রয়েছে সেটাই কি বেসিক্যালি তড়িৎচালক বল। এই তড়িৎচালক বল আর বিভবের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এখানে দেখো তুমি বিভবের মানটা কিন্তু কিছুটা কমে গেছে, কী করে কমলো, এরকম একটা রিলেশন পাই আমরা বেসিক্যালি ভি ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু আর। এই আরটা কি, আর হচ্ছে তোমার এই যে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে এখানে একটা ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে, মানে ব্যাটারির ভেতরে এটা, ঠিক আছে। তাহলে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য এই পরিমাণ ভোল্টেজ লস্ট হয়, তাই এটাকে বলে আমরা কি নষ্ট ভোল্ট। হলো, এটাকে বলে আমরা নষ্ট ভোল্ট। তাহলে দেখো ই এর মান যদি 5 হয়, ঠিক আছে, আই আর মানে এই যে নষ্ট ভোল্টের মান কিছু একটা হবে, সাপোজ সেটা 0.2 হতে পারে, 0.1 হতে পারে। তাহলে দেখো এই বিভবের মান কিন্তু কিছুটা হলেও কম পাচ্ছে আমরা, মানে বিভবের মান অলওয়েজ লেস দ্যান ই। যদি না এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয়, ব্যাটারির যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 হয় তখন তুমি বলবে যে হ্যাঁ ভোল্টেজ আর ইলেকট্রোমোটিভ ফোর্স সেম। অনেক সময় প্রবলেমে বলে দেয়, তোমরা হয়তো মাধ্যমিকে পড়েছো, যে বলে দেয় যে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তখন বলে যে ইলেকট্রোমোটিভ ফোর্স বের করো, তখন ভোল্টেজ বের করা আর ইলেকট্রোমোটিভ ফোর্স বের করা সেম জিনিস। আশা করি জিনিসটাকে বোঝাতে পারলাম। মানে সিম্পল কথায় ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে তোমার মানে মুক্ত বর্তনীর ক্ষেত্রে পাই আমরা, আর ভোল্টেজ পাই আমরা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, এইটুকুনি, আর কিছু না। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা তাহলে কোন আনসারটা হলো এখানে, এখানে বেসিক্যালি তড়িৎচালক বলটা হলো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস এক্স, y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস এক্স, রাইট। তাহলে পরে এখান থেকে আমরা দেখো মানে আমাদের বলেছে বেসিক্যালি কি ওমেগার মানটা বের, মানে ওমেগার মাত্রা বের করতে, তাই না? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। তো কী করে করবো দেখো, তাহলে তোমাকে বুঝতে হবে তাহলে y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস কে এক্স, সাইনের ভেতরে যে আর্গুমেন্ট পাস করানো হয় সেটা ডাইমেনশন লেস হয়, এগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে কেন হয় সেটাও আমি বলছি। তাহলে সাইন কস ট্যান এই যাই থাকো না কেন, লগ ই টু দি পাওয়ার এক্স, এই যে এরা সমস্ত মানে সবসময় এরা সমস্ত কিছুই এদের মানে যারা যা রয়েছে সাইন কস মানে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন তারা কিন্তু সবসময় কিন্তু ডাইমেনশন লেস হয়। এই যে সাইন যে আমি বলছি এই সাইনটা কিন্তু পুরো ডাইমেনশন লেস, মানে এর ভেতরে যে কোয়ান্টিটিটা আমি পাস করিয়েছি সেটা কিন্তু ডাইমেনশন লেস হবে। তাহলে তুমি বলবে এবার তাহলে এটা তো ওয়াই একটা তো ডিস্টেন্স বা একটা ডিসপ্লেসমেন্ট, তাহলে এ তো ডাইমেনশন রয়েছে একটা বা এর মাত্রা রয়েছে, ডিসপ্লেসমেন্ট মানে তুমি মিটারে মেজার করতে পারো তুমি, তাহলে তার জন্য এটা রয়েছে, এটা কিন্তু সেই ডাইমেনশনটা দেবে, ঠিক আছে। এবং এইটুকুনি ডাইমেনশন লেস, কিন্তু এটা ডাইমেনশন রয়েছে, এটা ডাইমেনশন কি ওয়াই ডাইমেনশনের সেম বা এককও সেম, ঠিক আছে। দেখো সাইন কেন বেসিক্যালি ডাইমেনশন লেস হয় সেটা একটুখানি বলি, তারপরে আমি আসছি। দেখো সাইনকে যদি তোমরা ভাঙো মানে সাইন এক্স যদি বলি আমরা বা কস এক্স যে কোনো একটা নাও তুমি, এর যদি টেলের এক্সপ্যানশন তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এটা ডাইমেনশন লেস হয়। সাইন মানে অড ফাংশন, রাইট। তাহলে আমরা বলতে পারি এক্স থাকবে মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল
প্লাস ডট ডট, এভাবে চলবে, মানে অড ভ্যালুগুলো থাকবে, রাইট, মানে পাওয়ারে অড থাকবে সবসময়। এবার তুমি একটা কথা বলো আমাকে, আমরা একটা জিনিস জানি কি সমমাত্রিক মানে কোয়ান্টিটির যোগ বিয়োগ সম্ভব, তাই নয় কি? মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো তুমি বাজারে গেলে, বাজারে চাল কিনতে গেলে, তুমি চাল কিনলে কতখানি, সাপোজ 1 কেজি চাল কিনলে, আর তুমি চিনি কিনলে, সাপোজ 1 কেজি চিনি কিনলে, তাহলে আমি যদি বলি টোটাল কত কেজি কিনেছো, তাহলে কত কেজির ওজনের মানে পদার্থ কিনেছো তুমি বলবে ভাই আমি 2 কেজির কিনেছি, কারণ 1 + 1 2 কেজি। এটা পসিবল, এই যোগটা পসিবল, কারণ এই চালটাও দেখো কেজিতে রয়েছে, চিনিটা দেখো কেজিতে রয়েছে, মানে সমমাত্রা, মানে এর মাত্রা বা এর একক দুজনেরই কি সেম, তাই আমরা কিন্তু যোগ করতে পারি। কিন্তু এখানে যদি আমি বলতাম এরকম, সাপোজ তুমি চাল কিনেছো 1 কেজি, আর তুমি দড়ি কিনেছো সাপোজ 1 মিটার। এবার যদি বলি আমরা দুজনকে যোগ করো, এটা পসিবল না, মানে 1 কেজি প্লাস 1 মিটার এখানে তুমি কি বলবে, দুই কত কি বলবে তুমি, কিছুই নেই, মানে এটা পসিবল নয়, এটা পসিবল নয়, কারণ এখানে দেখো এদের ডাইমেনশন কিন্তু আলাদা, এটা মানে কেজি, মানে এটা বেসিক্যালি ওজন বলছে, এটা মিটার মানে এটা দৈর্ঘ্য বলছে, তাই না কি, মানে এটা ভর, বেসিক্যালি ওজন বলা ভুল, ভর এটা, আর এটা কি দৈর্ঘ্য এটা, তাই না? তাহলে দুজনে কিন্তু ডিফারেন্ট ডাইমেনশন, ডিফারেন্ট ইউনিট, তাদেরকে আমরা কখনোই যোগ বিয়োগ করতে পারি না। তাহলে তোমাকে বুঝতে হবে সমমাত্রিক কোয়ান্টিটির যোগ বিয়োগ পসিবল হলো। এইবার দেখো এই যে আমি জিনিসটা যে লিখলাম, সিরিজটা ভাঙলাম, এখানে রয়েছে এক্স, এখানে এক্স কিউব, সাপোজ আমি বললাম এক্স হচ্ছে তোমার দৈর্ঘ্য, কথা ধরলাম আমি, এক্স হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, বা লেন্থ, তাহলে এখানে এক্স কিউব, তাহলে এক্স কিউব তো লেন্থ হতে পারে না, আর x⁵ সেটা তো লেন্থ হতে পারে না, x⁷ সেটা তো লেন্থ হতে পারে না, মানে দেখো আলাদা আলাদা কোয়ান্টিটির কিন্তু যোগ বিয়োগ হচ্ছে, মানে সেম ডাইমেনশনের বা সেম ইউনিটের কিন্তু যোগ বিয়োগ হচ্ছে না এখানটায়, তার জন্য আমরা বলি এটা কি ডাইমেনশন লেস, এটা মাত্রাহীন হলো। মানে এই যে কোয়ান্টিটিগুলো এগুলো কি সব, এগুলো সবই কি মাত্রাহীন, এগুলো সব বুঝতে পারলে, এদের কোনো ডাইমেনশন নেই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার প্রবলেমটা দেখো আমাদের, তাহলে সাইনের ভেতরে যে রয়েছে তারা ডাইমেনশন লেস হবে, এইটুকুনি বুঝে গেছি আমরা, এবং ডাইমেনশন তাহলে এইটুকুনি ডাইমেনশন লেস, আবার এইটুকুনি ডাইমেনশন লেস, কারণ ডাইমেনশন লেসেরই কিন্তু যোগ বিয়োগ পসিবল। তাহলে ওমেগা টি আমাদের বের করতে বলেছে ওমেগা, রাইট, তাহলে ওমেগা ডাইমেনশন কত হবে সেটা দেখো, এই যে ওমেগা টি ডাইমেনশন লেস কখন হতে পারে, এখানে দেখাই, এই যে ওমেগা টি এটা ডাইমেনশন লেস কখন হতে পারে, টি হচ্ছে তোমার টাইম, তাহলে ওমেগাটাকে অবশ্যই, মানে টি হচ্ছে যদি টাইমের ডাইমেনশন হয়, তাহলে ওমেগাটা অবশ্যই 1/t হতে হবে, তবেই তো কাটাকাটি করে 1 হবে, তাহলে ওমেগাটা কিন্তু অবশ্যই 1/t ডাইমেনশন হতে হবে, তাহলে ওমেগার ডাইমেনশনটা কত হবে 1/t বা t⁻⁻1, এটা আনসার হলো। মানে আমরা এরকম লিখতে পারি, তাহলে t⁻⁻1, তাহলে m⁻0 মানে বেসিক্যালি এটা 1 দেয়, আর l⁻0 মানে 1, তাহলে t⁻⁻1 মানে বেসিক্যালি এইটা হবে তোমার কারেক্ট আনসার। এইটাকে তুমি একদম পুরো ডাইমেনশন অ্যানালিসিস থেকে করলে, এইটাও তুমি ডেফিনেশন থেকে করতে পারো। ওমেগা, জাস্ট ওমেগার ডেফিনেশন তোমাকে জানতে হবে, দুটো ওইতেই করা যায়, তুমি ওমেগার ডেফিনেশন জানো বেসিক্যালি, রাইট, ওমেগা মানে কি বেসিক্যালি 2π/t, 2π তো কনস্ট্যান্ট, তার কোনো ডাইমেনশন হয় না, আর 1/t, টি হচ্ছে তোমার টাইম পিরিয়ড, তাহলে কী হলো 1/t তোমার ডাইমেনশন, মানে t⁻⁻1 তোমার ডাইমেনশন হলো, মানে ওমেগার ডাইমেনশন এইভাবেও তুমি কিন্তু বের করতে পারো। অনেক ক্ষেত্রে তুমি ডেফিনেশন তুমি জানো না, তখন কিন্তু তোমাকে এই ডাইমেনশন অ্যানালিসিস থেকে বের করতে হবে, তার জন্য ডাইমেনশন অ্যানালিসিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে প্রথমে যেটা করে দেখালাম এই অ্যানালিসিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, মানে ডেফিনেশন জানলে তো হয়ে গেল, কিন্তু ডেফিনেশন যদি তুমি না জানো, অনেক কোয়ান্টিটি আছে যেগুলো তুমি ডেফিনেশন জানো না, সাপোজ এখানে আমি একটা বলে দিলাম এ বলে দিলাম, তুমি জানো না এটা কি, তখন তোমাকে কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসের যে থিওরি সেটাকে অ্যাপ্লাই করেই কিন্তু তোমাকে বের করতে হবে। ক্লিয়ার হলো? এখান থেকে কে এর ভ্যালু তুমি বের করতে পারো, দেখো কে ইন্টু এক্স, এটা ডাইমেনশন লেস হওয়ার কথা, তাহলে কখন হবে, কে এর মান যখন 1/l হবে, তবেই তো ডাইমেনশন লেস হবে। দেখো কে যদি ডেফিনেশনে আসি আমরা, কে ডেফিনেশনটা ঠিক এরকম হয়, কে ইকুয়াল টু 2π/λ, ল্যামডা তোমার ওয়েভ লেন্থ, তাহলে 1/লেন্থ হয়ে গেল, মানে সেম হয়ে গেল, রাইট, মানে এইভাবেও করা যায়, তো ডাইমেনশন অ্যানালিসিসটাকে বেশি প্রেফার করবে, রাইট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, বলছে যদি কোনো একটি বস্তুর ভরবেগ পরিমাপের ক্ষেত্রে এরার,
এরারের পরিমাণটা 50% হয়, তবে ওই বস্তুর গতিশক্তির পরিমাপের ক্ষেত্রে মানে এরারের মান কত হবে। দেখো এই প্রবলেমটা আমার একটু কনফিউশন রয়েছে। কেন বলছি আমি, কারণ এই প্রবলেমটা তোমরা পরেও করবে যখন তোমরা ওই কাইনেটিক এনার্জির যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারতে কিন্তু এই প্রবলেমটা রয়েছে। সেখানে এরকমভাবে করা রয়েছে প্রবলেমটা, মানে বলছে ভরবেগের পরিমাণটা মানে বলছে ভরবেগটা বৃদ্ধি পায় 50%, মানে প্রবলেমটা এইভাবে হতে পারে। এখানে এরার বলেছে, কিন্তু প্রবলেমটা আমি এইভাবে ডিল করতে পারি যে ভরবেগটা বৃদ্ধি পায় 50%, তাহলে পরে গতিশক্তি কী পরিমাণ বৃদ্ধি পাবে। মানে কোনো একটা বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি পেল, মানে বেড়ে গেছে 50%, মানে আগে ছিল পি, এবার কি 50% বেড়ে গেছে, মানে পি প্লাস মানে আগের যে মোমেন্টাম তার 50% বেড়ে গেছে। তাহলে পরে গতিশক্তি কত পরিমাণ বাড়বে, মানে কত পরিমাণ বৃদ্ধি পাবে, এইটা এক ধরনের প্রবলেম। এইখানে এরার দিয়ে বলেছে, ঠিক আছে। এবার আমার কনফিউশন এটা এখানেই যে আমি যদি এরারের থিওরি যদি অ্যাপ্লাই করি তাহলে একরকম আনসার আসছে, মানে এরারের থিওরি অ্যাপ্লাই করলে। আর আমি যদি ইনক্রিমেন্টেড যে প্রবলেমটা ওই হিসেবে যদি ডিল করি তাহলে আনসারটা একরকম আসছে। আমি দুটোই করে দেখাচ্ছি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে, কোনটা সঠিক। বইতে কিন্তু অবশ্যই মানে যে ইনক্রিমেন্ট সেই প্রবলেমটার মানে যে আনসার আসছে সেটা হিসেবে করা রয়েছে, বাট আমি এরারের থিওরি যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অন্যরকম আসছে, সেটা আমি করে দেখাবো এরারের থিওরি দিয়ে কী করে হয়। এখানে যেহেতু বৃদ্ধির কথাটা কিছু বলেনি এর জন্যই আমার কনফিউশনটা, ঠিক আছে। ত্রুটি মানে দেখো, মানে যে এরারটা কিন্তু মানে ধরো তোমার সিম্পল কথাই বলি, ধরো একটা লেন্থ রয়েছে, এই লেন্থের প্রপার লেন্থ সাপোজ 5 মিটার, ওকে। এবার আমি হচ্ছে কি একটা মানে কিছু নিলাম যেটাতে লেন্থ থেকে মেজার করতে পারবো। আমি লেন্থটা মেজার করতে গেলাম, মেজার করার 50% এরার হলো। তার মানে কিন্তু এটা হতে পারে যে লেন্থে মেজার করেছে সেটা কি এর থেকে বেশি মেজার করে ফেলেছি আমি, অথবা হতে পারে আমি লেন্থের থেকে কিন্তু কম মেজার করে ফেলেছি। মানে দুটোই পসিবল রয়েছে, মানে বৃদ্ধিও পসিবল রয়েছে, মানে হ্রাসও পসিবল রয়েছে। মানে এরার মানে কিন্তু এটা বুঝি আমরা, তাই তো। মানে এরার মানে তার মেজারমেন্টে কিছু একটা ভুল হয়েছে, মানে সেটা মানে বেশি মেজার করে ফেলতে পারি। মানে হয়তো 5 মিটার দৈর্ঘ্য আমি মেজার করেছি, হয়তো সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছি, সাপোজ মেজার করেছি আমি 6 মিটার, এটা হতে পারে। আবার হয়তো এটা বলতে পারি আমি মেজার করছি 4 মিটার, মানে এটা এরারটা কতখানি বেসিক্যালি ডিফারেন্সটা রিপ্রেজেন্ট করবে, তাই না। মানে বেশি মাইনাস কম যদি বলি আমরা, এটা -4, মানে বেসিক্যালি 1 মিটার এরার আমার, যেটা বুঝতে পারলাম। যদি বেশি হয় এখানে 6, তখন আমি বলবো যে এটাও কিন্তু 1 মিটার, বাট আমি যদি বলি এখানে 5 - 6 তখন বলবো -1 মিটার এরার। বুঝতে পারলো কথাটা আমার, মানে আমি বেশি মেজার করে ফেলেছি, ঠিক আছে। তাহলে বেশি এরার পাচ্ছি আমরা 1, মানে অ্যাকচুয়ালি কি এরারটা দেখো দুটো এরার, মানে কম মেজার করলে এরার পাচ্ছি আমরা, বেশি মেজার করলে কিন্তু আমরা এরারই পাচ্ছি আমরা। তাহলে এর জন্যই আমার কনফিউশন এখানটায়, যেহেতু এখানে এরার বলেছে তাহলে আমি বৃদ্ধিটা কেন ধরবো আমি, আমার জিনিসটা বুঝতে পারছো। তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি দুটোই করে দেখাবো কেমন হয়, ঠিক আছে। তো প্রথমে বইতে যে আনসারটা রেখেছে মানে বৃদ্ধি ধরে যেটা করেছে সেটা আমি করে দেখাই, সেটা বোঝাই আগে আমি, তারপরে আমি এরারের থিওরি অ্যাপ্লাই করে আমি এটাকে করে দেখবো কেমন আসে, ওকে। সো দেখো প্রথমত যে মোমেন্টামটা বলেছে, মোমেন্টামটা বলে দিয়েছে প্রথমে কোনো একটা মানে প্রথম ইনিশিয়াল মোমেন্টাম পি, ওকে। এবার বললাম আমি মোমেন্টামটা 50% বেড়ে গেছে, তাহলে প্রথমে ছিল পি, এখন কতখানি বললাম পি প্রাইম, তাহলে পি প্রাইমটা কত হবে, আগে ছিল পি প্লাস 50% বেড়ে গেছে, সুতরাং পি ইন্টু 50/100। জিনিসটা বুঝতে পারলাম। দেখো ইনিশিয়ালি ছিল কত, পি ছিল, এইবার মোমেন্টামটা বেড়ে গেছে, তাহলে আগে ছিল পি প্লাস কত পার্সেন্ট বেড়েছে 50%, তাহলে পি ইন্টু 50/100, তাহলে এত পার্সেন্টেজ বেড়েছে, ঠিক আছে, এত পার্সেন্টেজ কি বেড়েছে, তাহলে এখন কতখানি পি প্লাস এতখানি। ক্লিয়ার হলো ব্যাপারটা। আর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো আমরা, পি প্লাস মানে 50 ইন্টু পি ডিভাইডেড বাই 100 দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত 100, তাহলে এখানে 150 পি, তাহলে পি প্রাইম হচ্ছে তোমার কি 150 পি বাই 100 হলো। এবার তোমাকে যেটা জানতে হবে যে কাইনেটিক এনার্জি ডেফিনেশন। সো কাইনেটিক এনার্জি বেসিক্যালি কী হয়, হাফ mv²। এম হচ্ছে কি তোমার বডিটার মাস, আর ভি হচ্ছে তোমার যে বডিটা রয়েছে সেই বডিটার ভেলোসিটি। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, সুতরাং ওপর নিচে মাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দুটো মাস হচ্ছে, তাহলে মাস স্কোয়ার v² ডিভাইডেড বাই 2 ইন্টু এম হলো। এবার দেখো যেহেতু এম ইন্টু ভি
এম ইন্টু ভি তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এম ইন্টু ভি মানে কি বেসিক্যালি মোমেন্টাম, তাহলে পি স্কোয়ার বলতে পারি ডিভাইডেড বাই 2m। আমরা জানি বেসিক্যালি এটা, তাই না, যে মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, এটা আমরা জানি। তাহলে কাইনেটিক এনার্জি মানে বেসিক্যালি পাচ্ছি আমরা পি স্কোয়ার বাই 2m, এটা ইনিশিয়ালি ছিল। সো নাও ই প্রাইমটা কতখানি হবে দেখো, সুতরাং পি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 2m, সিম্পল কথা, তাই তো। তাহলে আমাদের বলেছে যে এনার্জিটা কি পরিমাণ বাড়বে, কাইনেটিক এনার্জির ইনক্রিমেন্টটা কতখানি হবে। দেখো মোমেন্টামের মানে বেড়েছে এতখানি বেড়ে গেছে এখন, তাহলে কাইনেটিক এনার্জি কতখানি বাড়বে, জিনিসটা বুঝতে পারছি আমি কথাটা। তাহলে দেখো পি প্রাইমের মান তুমি জানো, এখানে পুট করে দাও, পি প্রাইমের মান তুমি জানো, এখানে যদি পুট করো তুমি তাহলে তুমি পাবে বেসিক্যালি 150 পি বাই কত ছিল 100 ছিল, রাইট, 100 150 পি বাই 100 তার হোল স্কোয়ার, যদি পি প্রাইম বলছো তুমি তার হোল স্কোয়ার বলবে, ইন্টু 1/2m হলো। এইটা তোমার ই প্রাইমের ভ্যালু পাচ্ছি আমরা, এটাকে একটুখানি যদি সিম্পলিফাই করি আমরা, সো ই প্রাইম ইকুয়াল টু তুমি বলতে পারো কত দেখো, তাহলে 150/100 তার হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m এটা মানে কত আবার, এটা মানে বেসিক্যালি ই, তাহলে ই প্রাইম ইকুয়াল টু 150/100 তার হোল স্কোয়ার ইন্টু ই। তাহলে কাইনেটিক এনার্জি কী পরিমাণ বৃদ্ধি হয়েছে সেইটা আমরা দেখতে চাইছি, হলো। তাহলে দেখো, তাহলে এইটা কিন্তু পুরো পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে, এটা বৃদ্ধি হয়ে আমরা এতখানি পেয়েছি, আমরা এতখানি বৃদ্ধি হয়েছে, তাহলে কত পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে সেইটা আমরা বের করতে চাইছি, বুঝতে পারছো কথাটা আমার। তাহলে আমরা কি বের করতে পারি দেখো, সুতরাং আমরা বলতে পারি দেখো মানে ইনিশিয়ালি রেসপেক্টে কতখানি চেঞ্জ হয়েছে, রাইট, ইনিশিয়ালি রেসপেক্টে কতখানি চেঞ্জ হয়েছে, মানে আমরা ডেল্টা ই বের করি, তাহলে প্রথমে মানে এখন আমরা মানে বৃদ্ধিটা পেয়েছি ই প্রাইম ছিল এতখানি, যদি বিয়োগ করি আমরা তাহলে এতখানি বেড়েছে। দেখো মানে প্রথমে ছিল মনে করো মোমেন্টাম 10 ছিল, এখন আমি পেলাম কত 15, তাহলে কতখানি বেড়েছে 5 বেড়েছে, তাহলে 15 মাইনাস 10 5 পেয়ে যাবো আমরা সেটাই করছি এখানে। কিন্তু ইনিশিয়াল যেহেতু পার্সেন্টেজ বের করবো আমরা, সো ইনিশিয়ালের রেসপেক্টে মানে এটা ই দিয়ে ভাগ করে দাও, এটাকে ই দিয়ে ভাগ করে দাও, ইনিশিয়ালের রেসপেক্টে কী পরিমাণ বেড়েছে সেটা আমরা দেখতে চাইছি, তাই না, মানে কোনো একটাকে তো রেফারেন্স রাখতে হবে, সেটা কি ইনিশিয়ালটা রেফারেন্স। আচ্ছা এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ এটা ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা তাহলে ই প্রাইম মানে তুমি পাচ্ছ কত দেখো, পুট করো 150/100 তার হোল স্কোয়ার ইন্টু ই মাইনাস ই ডিভাইডেড বাই ই পাচ্ছ তুমি। তাহলে ই যদি কমন নাও ই কেটে যাবে, ওকে, তাহলে কেটে যাবে, ই কেটে গিয়ে থাকছে এখানে কত দেখো, তাহলে 150/100 তার হোল স্কোয়ার মাইনাস 1 থাকছে এখানে, এটাকে সিম্পলিফাই করো তাহলেই হয়ে যাবে তোমার। তাহলে এটা যদি সিম্পলিফাই করি এখানে দেখো, এখানে এরকমই করে করি, তাহলে 100 স্কোয়ার, আর এখানে তাহলে কী থাকছে 150 হোল স্কোয়ার থাকছে মাইনাস 100 হোল স্কোয়ার থাকছে। সূত্রে ফেলতে পারো তুমি, দেখো এ প্লাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট। তাহলে এখানে তুমি বলবে 150 প্লাস 100 একবার, আর এখানে 150 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তাহলে 150 প্লাস 100 এদিকে চলে আসি আমি, সুতরাং ডেল্টা ই বাই ই দ্যাট ইজ ইকুয়াল টু 150 প্লাস 100 মানে বেসিক্যালি 250 ইন্টু এটা মানে যোগ বিয়োগ করলে পরে 50, এদিকে দেখো এবার 100 ইন্টু 100, তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, ওকে, 5 দুগুণে 10, ওকে, 5 5 25, 5 5 25। আচ্ছা এটা একটা জিনিসগুলো ভালো হয় কি বলো তো, এত কাটাকাটি না করে এটা কীরকম করি দেখো, এটা কত রয়েছে, এটা 250 ইন্টু 50 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তাহলে এই শূন্য কাটলো, তাহলে 5 25 125 হয়, 5 25
125 ডিভাইডেড বাই 100 রয়েছে, তাহলে এটা যদি করি আমরা কত আসবে বলো? সুতরাং ডেল্টা ই বাই ই ইকুয়াল টু 1.25, তাহলে এটা কত পার্সেন্টেজ? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডেল্টা ই বাই ই ইন্টু 100%, মানে বেসিক্যালি 125%। এখানে 100 দিয়ে গুণ করলে কত হবে বেসিক্যালি দেখো, মানে বেসিক্যালি এখানে 100 রেখে দেবো, মানে 125 থেকে মানে 125% আমরা বলতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকচুয়াল আনসার। ঠিক আছে, যদি আমরা ওই ইনক্রিমেন্টটা ধরি, মানে আমরা যদি বলি যে মোমেন্টাম 50% যদি বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি কতখানি বাড়বে? 125 বাড়বে। তাহলে এইটা তখন হচ্ছে তোমার আনসার হবে। হলো? তাহলে আমরা যদি মোমেন্টামের এই ইনক্রিমেন্ট ধরে যদি ক্যালকুলেশনটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 125% বৃদ্ধি পাবে গতিশক্তির মানটা। এবার আমি দেখাতে চাইছি যে এরারের যে থিওরি সেই অনুসারে যদি করি তাহলে কেমন হবে। সো দেখো, আমরা এরারের থিওরি ধরে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। ওকে, আচ্ছা ওকে, এখানটা করি। হ্যাঁ, তাহলে আমাদের কি বলেছে কোশ্চেনটাতে? বলেছে যে মোমেন্টামটা 50% ইনক্রিজ হচ্ছে, রাইট? মানে সরি, মোমেন্টামের যে এরারটা বলে দিয়েছে কতখানি? 50%। এরার মানে আমরা এটা বুঝি যে ইনিশিয়ালের রেসপেক্টে তার যে চেঞ্জ হয়েছে সেটা কতখানি, মানে পার্সেন্টেজে বলে দিয়েছে, তার মানে কি এইটা বলে দিয়েছে বেসিক্যালি, মানে বেসিক্যালি এটা ইন্টু 100%, এটা মানে বলে দিয়েছে বেসিক্যালি 50%, মানে এইটুকুনি প্রোভাইডেড, এটা দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি, রাইট? তাহলে দেখো আমরা কি জানি, আমরা এনার্জি মানে কাইনেটিক এনার্জির সাথে রিলেশন জানি। আমরা একটু আগে দেখলাম রিলেশনটা কী হয়, p²/2m হয়। তাহলে এইটাকে আমরা এরার থিওরি অ্যাপ্লাই করব। তাহলে কি হবে দেখো, আমি তোমাকে একদম দেখাই কি করে অ্যাকচুয়ালি সেই ফর্মুলাটা আসে। আমি যদি বোথ সাইডে যদি লগ নিই, সো ln নিলাম ইকুয়াল টু মানে ln ই, এখানে যদি আমরা ln নিই সুতরাং ln p² ডিভাইডেড বাই 2 × m। তাহলে এখানে লগের প্রপার্টি আমরা ইউজ করতে পারি। সো লগের প্রপার্টি ইউজ করলে এটা হবে ln ই দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো ln p² পাবো একটা মাইনাস ln 2m পাবো। হলো, এটাকে আরেকটুখানি যদি ভাঙি আমরা তাহলে এরকম পাবো আমরা ln ই ইকুয়াল টু, যেহেতু p² লগের প্রপার্টি বলছে 2 × ln p লিখতে পারো তুমি, মাইনাস ln 2m। হলো, এবার আমি কি করব, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েশন নিই তাহলে log x এর ডিফারেন্স করলে কী হয়, 1/x, সুতরাং আমি কি লিখতে পারি 1/e লিখতে পারি, এবং এটা তো কারো রেসপেক্টই করছি না, তাহলে ডেল্টা ই লিখতে হবে, রাইট? ডি লেখো বা ডেল্টা ই লেখো, যা খুশি লেখো, ডেল্টা ই লিখলাম ইকুয়াল টু, দেখো 2 থাকছে ln p, তাহলে ln x এর জায়গায় আমরা কি জানি 1/x, তাহলে কী হবে এখানে 1/p হবে, আর ইন্টু ডিপি হবে, মানে বেসিক্যালি ডেল্টা পি মাইনাস, দেখো এমটার কিন্তু এখানে কিছু বলেনি, তাহলে এমটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ বলে কী হবে 0 হবে, সুতরাং 0 থাকছে এখানে। হলো, এইবার দেখো এটা হলো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি বেসিক্যালি ডেল্টা ই বাই ই দ্যাট ইজ ইকুয়াল টু 2 টাইমস ডেল্টা পি বাই পি, এটা পাচ্ছি আমরা। এবার আমাদের কোশ্চেনে প্রোভাইড করে দিয়েছে যে ডেল্টা পি বাই পি ইন্টু 100%, মানে তুমি এখানে 100% করে দাও, যদি পার্সেন্টেজে করবে তার মানে কি তুমি এটা এরকম করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে ডেল্টা ই বাই ই ইন্টু 100%, এখানে তুমি লিখবে 2 × ডেল্টা পি বাই পি ইন্টু 100%, এটা তুমি করবে। ওকে, মানে বেসিক্যালি এটা মানে পার্সেন্টেজটা চলে আসে, লেখার দরকার নেই এটা আমাদের, মানে পার্সেন্টেজটা আমাদের লেখার জন্য আমরা এটা করি। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো এখানে আমরা করতে পারি এইটুকুনির মান পুট করতে পারি, তাহলে এইটুকুনির মান কত 50%, এটাকে 50% বলে দাও, ক্লিয়ার? মানে ওই যে পার্সেন্টেজ ওইটুকুনির মান কত 50%, তাহলে এখানে 50% পুট করে দিলাম। তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং কি ডেল্টা ই বাই ই দ্যাট ইজ ইকুয়াল টু 100%। তাহলে যে কি কাইনেটিক এনার্জি মেজারমেন্ট, সেই কাইনেটিক এনার্জি মেজারমেন্টের যে এরারটা সেটা কতখানি আসবে 100% আসবে। আমরা যদি এরারের থিওরি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা 100% পাচ্ছি আমরা, মানে মোমেন্টাম মেজারমেন্টের যে এরার সেটা যদি 50% হয় তাহলে কাইনেটিক এনার্জি মেজারমেন্টের এরার কিন্তু 100% হবে। এটা কিন্তু আনসার হওয়া উচিত, অপশন এ যাই হোক কোনো একটা ছিল, সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে।
আর কিন্তু যদি আমরা এই প্রবলেমটাকে যদি আমরা ওই বলি বৃদ্ধির প্রবলেম হিসেবে ধরে যদি করি তাহলে কিন্তু 125ই আসবে। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কোনটা নেবে। এটা কি, এটাতে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, আমি 2-3বার চেক করেছি এটা আমি। এবার তোমাদের যদি কোনো মনে হয় যে না আমি এখানে ভুল করছি আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো কমেন্টে। ওকে, নির্দ্বিধায় তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই, ভুল হতেই পারে। আচ্ছা, আমার মনে হয়নি এখানে ভুল করেছি আমি। এবার তারপরেও আর কি যদি মনে হয় তোমাদের যে না এটা হতে পারে না, ঠিক আছে, আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি যেটা বললাম যে ওটা মানে এরারের প্রবলেম আর একটা বৃদ্ধির প্রবলেম, তো দুটো মনে হয় আলাদা, ঠিক আছে। এবার এরারটাকে যদি তুমি বৃদ্ধি হিসেবে ধরো তাহলে ওটা ঠিক, এবার এরার মানে তো এরা হওয়া দরকার, যাই না আমি, দেখো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো, এটাও কিন্তু একটা এই এরারের প্রবলেম রেখেছি। এটা কি বলেছে, এটা বলছে দেখো ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি হলো যথাক্রমে 2%, 3%। মানে মাস মেজারমেন্টের এরার হচ্ছে তোমার 2%, স্পিড মেজারমেন্টের এরার হচ্ছে তোমার 3%। বলছে মাস অ্যান্ড যে স্পিড পরিমাপের সাহায্যে গতিশক্তি পরিমাপের এরার কত হবে। এটা একই রকম, এরারের থিওরি অ্যাপ্লাই করো হয়ে যাবে। তাহলে মানে এখানে কোশ্চেনে কি বলে দিয়েছে দেখো, ডেল্টা এম বাই এম বলে দিয়েছে 2% অ্যান্ড ডেল্টা ভি বাই ভি বলে দিয়েছে 3%, তাই তো? হ্যাঁ, তাই বলে দিয়েছে। এটা গিভেন এগুলো, রাইট? সো আমরা কি জানি, সো উই নো যে কাইনেটিক এনার্জির যে ফর্মুলা সেটা কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে তুমি সূত্র অ্যাপ্লাই করো, এখানে বারবার লগ দিয়ে করার দরকার নেই, কীভাবে মনে রাখবে সেই টেকনিকটা আমি বলে দিচ্ছি। দেখো যখনই ই থাকবে তখন তুমি লিখবে কি ডেল্টা ই বাই ই, এটা হবে। এবার দেখো এইখানে কি হচ্ছে, এখানে 1/2 থাকছে একটা, তাই তো? তাহলে 1/2 তুমি যদি এখানে লগ নিতে, তখন কী হতো দেখতে, এই যে মাল্টিপ্লিকেশন যেহেতু এরকম হয় না, এলএন, ভালো করে বোঝো জিনিসটা কী করে করছে আমি, এলএন হাফ ইন্টু এম তুমি লিখলে সাপোজ, মানে যেহেতু যোগ রয়েছে তাহলে এরকম লিখবে তুমি এলএন ভি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে তুমি কী লিখতে, তাহলে এলএন হাফ প্লাস এলএন এম, যেহেতু গুণ রয়েছে তাহলে যোগ আকারে লিখতে পারো। তাহলে এইটা যখন তুমি ডেরিভেটিভ করছো তখন এটা 0 হয়ে যেত, তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে থাকছে কি শুধুমাত্র এলএন এম থাকছে, তাহলে এটার জন্য তুমি কী লিখতে পারো, ডেল্টা এম বাই এম হলো, তাহলে ডেল্টা এম বাই এম, এটা কিন্তু এটার জন্য আসলো। আর এখানে দেখো এলএন ভি স্কোয়ার রয়েছে, তাহলে তুমি সেটাকে কী লিখবে, আর দেখো এই দুইটাকে তুমি আগে নিয়ে আসবে আর এলএন ভি লিখবে এখানটায়, তাহলে 2 থাকবে, সুতরাং +2 থাকলো ইন্টু এলএন ভি, এটার জন্য তুমি লিখবে ডেল্টা ভি বাই ভি। এই তো সিম্পল জিনিসটাকে বোঝাতে পারলাম। মানে এইখানে যে কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টটা লেখার কোনো প্রয়োজন নেই, শুধু ভ্যারিয়েবলসগুলো নিয়ে কাজ করো তুমি। এম থাকলে পরে ডেল্টা এম বাই এম, এখানে ভি স্কোয়ার রয়েছে তাহলে 2টা আগে চলে আসবে আর ডেল্টা ভি বাই ভি হবে, সিম্পল জিনিস হলো। এবার তোমাকে কী কী বলে দিয়েছে সেগুলো তুমি পুট করে দাও। সুতরাং ডেল্টা ই বাই ই, তাহলে দেখো ডেল্টা এম বাই এম বলে দিয়েছে কত, 2%, তাহলে এখানে তুমি 2% পুট করো, প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি বলে দিয়েছে 3%। এখানে ক্যাপিটাল ডেল্টা লিখেছে, এখানে স্মল ডেল্টা লিখেছে, এই নিয়ে কোনো মানে কনফিউশন রেখো না, বা ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। তাহলে এখানে দেখো তুমি বলতেই পারো এখানে কি হবে, ডেল্টা ই বাই ই দ্যাট ইজ ইকুয়াল টু 2% প্লাস 3 দুগুণে 6%, তাহলে আলটিমেট কথা আসছে বেসিক্যালি যোগ করলে 8%, তাহলে ডেল্টা ই বাই যে ই হবে সেটা কত হবে বেসিক্যালি 8%। ওকে, তাহলে এখানে দেখো বলেছে কি যে কাইনেটিক এনার্জি যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টের যে এরারটা আসবে সেটা কতখানি আসবে, 8% আসবে। তাহলে এইটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, এটা তোমার কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটাকে বোঝাতে পারলাম। দেখো একদম সোজা, এরারের প্রবলেম খুবই সোজা। তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে, সেই প্র্যাকটিক্যালে কিন্তু এরার ক্যালকুলেট করতে হয়, এই পদ্ধতিতে তুমি এরার ক্যালকুলেট করবে, রাইট? মানে তোমাকে জাস্ট ফর্মুলা বলে দিলেই হলো, তুমি শুধুমাত্র এই সূত্রটা কাজে লাগাবে। ওকে, বারবার লগ দিয়ে করার দরকার নেই, যদি মনে না থাকে তখন তুমি একবার লগ দিয়ে করে দেখে নেবে, মানে বের করার নিয়ম হচ্ছে লগ দিয়ে করা, হলো। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো কী রেখেছি আমি, বলছে যদি এফ ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার -1 প্লাস বি ইন্টু টি টু দি পাওয়ার মানে টি স্কোয়ার বেসিক্যালি সমীকরণে বলছে
কোনো বস্তুর ওপর টি সময়ে প্রযুক্ত বল এফ হয়, একটা বস্তুর ওপর আমি ফোর্স দিচ্ছি, সেই ফোর্সটা কতখানি এফ, সেটা এটা বলে দিয়েছে এখানে। বলছে তবে এ এবং বি এর মাত্রা নির্ণয় করো। খুবই ইজি এবং খুব ইন্টারেস্টিং, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তাহলে তোমাকে কী বলেছে, এফ ইকুয়াল টু এ টি টু দি পাওয়ার -1 প্লাস বি টি স্কোয়ার। দেখো একটু আগে একটা জিনিস বলেছিলাম যে ডাইমেনশনের ক্ষেত্রে কি হয়, সেম ডাইমেনশনের যোগ বিয়োগ হয়, সেম ডাইমেনশনের যোগ বিয়োগ হয়, তাই নয় কি? এবং মাত্রার যে সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতি বলছে ইকুয়েশনের বাঁদিকে যে কোয়ান্টিটি থাকে এর যে ডাইমেনশন হবে, ডান দিকে যে কোয়ান্টিটি থাকবে তার ডাইমেনশন কিন্তু সেম হতে হবে, অবশ্যই সেম হতে হবে, তবেই কিন্তু ইকুয়েশন সম্ভব। মানে তুমি একটা ভুলভাল একটা ইকুয়েশন তুমি লিখে দিলে এম ইন্টু এক্স, এটাকে তুমি কিন্তু বলতে পারবে না, কারণ এই বাঁদিকে তুমি এফটা লিখেছো কি ফোর্স, ডান দিকে কিন্তু অবশ্যই ফোর্স হতে হবে। এখানে এম মানে মাস ইন্টু ডিস্টেন্স, মানে মিটার লিখলে মাস ইন্টু মিটার, এটা কোনো ডাইমেনশনই না, মানে ফোর্সের কোনো ডাইমেনশনই না, এটা তাহলে মিল খাচ্ছে না, তাহলে এই ইকুয়েশনে তো পসিবল নয়। তাহলে বাঁদিকে এবং ডান দিকে সেম ডাইমেনশন তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এইটুকু তুমি বুঝে গেছো। তাহলে তোমাকে যে কোনো ইকুয়েশনে দেওয়া হোক না কেন, তোমাকে তুমি বুঝবে যে তাহলে বাঁদিকে যেটা রয়েছে, বাঁদিকেটা যদি আমি জানতে পারি, যদি আমার জানা থাকে, তাহলে ডান দিকেরটা যেমন জানা কোনো মানে কঠিন কাজ নয়, কারণ বাঁদিকেটা এখানে জানি ফোর্স, এটা বলে দিয়েছে এখানে ফোর্স, এই যে, তাহলে তুমি বলবে এটা কি, এটা বেসিক্যালি ফোর্স বা বল এটা। ওকে, তাহলে বল, তাহলে ডান দিকেরটাও কিন্তু মানে এই যে এবার আমরা কি জানি, সমমাত্রার কিন্তু যোগ বিয়োগ হয়, তাহলে এখানে যোগ করা হচ্ছে মানে কি, এটাও ফোর্স এটাও ফোর্স হবে, তাহলে ফোর্স ফোর্স যোগ করে তো ফোর্স পাবো আমরা, তাই না? আচ্ছা, তাহলে এটি এ টি টু দি পাওয়ার -1, এটা বেসিক্যালি কার মাত্রা হবে, ফোর্সের মাত্রা হবে, ফোর্স। ফোর্স মানে কি সেটা আবার জানো তুমি, তাহলে এ টি টু দি পাওয়ার -1, ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা অ্যাক্সেলারেশন, রাইট? তাহলে অ্যাক্সেলারেশন মানে আবার তাহলে ফোর্সের মাত্রা আগে বের করে নিই এখানে, তাহলে বেশি সুবিধা হবে, রাইট? তাহলে এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে মাস মানে এম, অ্যাক্সেলারেশন মানে এল টি টু দি পাওয়ার -2 হলো। তাহলে এইটা তোমার ফোর্সের মাত্রা, এবার তুমি এখানে পুট করে দাও। সুতরাং তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? তাহলে এর মাত্রা তোমাকে বের করতে হবে, তাহলে টি এর মাত্রা কিন্তু তুমি জানো, টি তো টাইম, তাহলে টি টু দি পাওয়ার -1 রয়েছে এখানে, এখানে এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে এইটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এখানে তুমি লিখতে পারবে এ ইকুয়াল টু, এটা নিচে আসবে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার -1, তাহলে এটা যদি উপরে যায় তাহলে কি হবে, বেসিক্যালি এম এল টি টু দি পাওয়ার -2 উপরে গেলে +1 হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে এর যে ডাইমেনশন হবে সেটা কত হবে, দেখো এম এল থাকছে টি টু দি পাওয়ার -1। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার এর ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে এখানে বেসিক্যালি এল টি টু দি পাওয়ার -1, এটা মানে ভেলোসিটি দিচ্ছে, মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি, মানে বেসিক্যালি এটা মোমেন্টাম রিপ্রেজেন্ট করছে, রাইট? মাস ইন্টু ভেলোসিটি। তাহলে যদি বলে এটা এই যে এ, তাহলে মানে এরকম প্রশ্ন করতে পারে, এই যে এ তার যে ডাইমেনশন তুমি বের করলে সেটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে তুমি বুঝতে হবে তোমাকে। দেখো তাহলে এটা মাস রয়েছে এল ইন্টু টি টু দি পাওয়ার -1, এটা মানে ভেলোসিটি, তাহলে এটা মানে আমরা বলতে পারি কি মাস ইন্টু ভেলোসিটি। তাহলে এটা বেসিক্যালি কি, এটা কি রিপ্রেজেন্ট করছে, মোমেন্টামকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এটা মোমেন্টামকে স্পেসিফাই করছে, রাইট? মোমেন্টাম মানে ভরবেগ, তাহলে ভরবেগকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, নেক্সট দেখো বলছে বি টি স্কোয়ার রয়েছে, তাহলে এর ডাইমেনশন কী হবে, মানে বি এর ডাইমেনশন কী হবে সেটা দেখো, তাহলে বি টি স্কোয়ার, দেখো বোঝো এটাও কিন্তু এফ হবে, তাহলে এফ মানে কত আবার, এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? তাহলে এখানে তুমি লিখবে বি, টি মানে বেসিক্যালি টি স্কোয়ার, তাহলে সেটা নিচে নিয়ে চলে আসি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 নিচে আনলে পরে কত হবে, টি স্কোয়ার হবে, তাহলে এটা উপরে যাবে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এটা উপরে গেলে -2 হবে, তাহলে বেসিক্যালি এটা কী হচ্ছে, বি ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -4, তাই না? টি টু দি পাওয়ার -4, এম এল টি টু দি পাওয়ার -4, এই মানে -4। আচ্ছা, তাহলে এই দুটো কিন্তু আনসার হবে। এইটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে, দেখো মাস
এখানে লেন্থ রয়েছে এক্স দিলাম, টি টু দি পাওয়ার -4 মানে মাস ইন্টু এক্স বাই টি টু দি পাওয়ার 4, রাইট। তাহলে মাস এরকম যদি লিখি মাস ইন্টু এক্স বাই টি মানে ভেলোসিটি লিখতে পারি, ভেলোসিটি বাই টি কিউব হবে, মানে এরকম একটা কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি দিচ্ছে, মোমেন্টাম বাই টাইমের কিউব, রাইট, মোমেন্টাম বাই টাইমের কিউব, এরকম টাইপ কিছু একটা আসছে। আচ্ছা, তাহলে বি এর ডাইমেনশন তোমার এইটা হবে। এরকম কোশ্চেন কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, বলছে কৌণিক ভরবেগের মাত্রা কত। তাহলে দেখো কৌণিক ভরবেগ এরকম যখন তোমাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলবে, তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন তোমাকে জানতে হবে। তাহলে কৌণিক ভরবেগটা কি সেটা দেখো, এই কয়েকটা কিছু কিছু জিনিস একটু মনে রাখবে, এগুলো তোমার মাধ্যমিকেও পড়েছো। কৌণিক ভরবেগকে যদি আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে লিখবো আর ক্রস পি, পি হচ্ছে তার মোমেন্টাম, আর হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর। ওকে, আমরা যদি ভেক্টর বাদ দিয়ে যদি শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করি, জাস্ট অনলি ফর ম্যাগনিটিউড, আমরা লিখতে পারি এল মানে ভেক্টরের মড মানে শুধুমাত্র এল, এটাকে শুধুমাত্র এল বলতে পারি আমরা, দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টু পি, পি মানে মোমেন্টাম, মোমেন্টাম মানে কত এম ইন্টু ভি, সুতরাং আর ইন্টু এম ইন্টু ভি, এটা হলো আর ইন্টু এম ইন্টু ভি। এবার তুমি কি করবে, ডাইমেনশন দেখবে, রাইট। সুতরাং এল ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি ইন্টু আর, ডাইমেনশন দেখো এম মানে তুমি বলবে ক্যাপিটাল এম, ভি মানে এল টি টু দি পাওয়ার -1, আর আর মানে আবার এল। তাহলে এখানে তুমি কি পাচ্ছ বেসিক্যালি, সুতরাং এল ইকুয়াল তুমি পাচ্ছ দেখো এম, এল কিন্তু এটা এই এলটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাকে তুমি স্মল এল দিয়েও বলতে পারো, স্মল এল দিয়ে লেখো তাহলে গোলাবে কম, স্মল এল দিয়ে লেখো, তাহলে স্মল এল মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, দ্যাট ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে এইটা তোমার কিন্তু আনসার হবে। ওকে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কি বেসিক্যালি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এখানে অপশন দিয়েছে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, অপশন সি, মানে এম টু দি পাওয়ার 1 মানে বেসিক্যালি এখানে 1 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এম 1 মানে এম টু দি পাওয়ার 1 এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, সেটা কোনটা, অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা লাস্টে একটা কোশ্চেন রেখেছি, এই কোশ্চেনটা তোমাদের জন্য, তোমাদের হোমওয়ার্ক আমাকে করে বলো, ঠিক আছে। এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটার ডাইমেনশন কত হবে। এখানে কী বলে দিয়েছে দেখো, এনার্জি বলে দিয়েছে ই, মহাকর্ষীয় ধ্রুবক মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট এটা অবশ্যই জি, সেটা বলে দিয়েছে। আই হচ্ছে তোমার বলের ঘাত, মানে এটাকে তুমি সিম্পল ফোর্স হিসেবে তুমি তুলনা করতে পারো, মানে এখানে টাইমটা খুবই নগণ্য, বলের ঘাত তুমি আই দিয়ে রিপ্রেজেন্ট করেছে বলছে, এবং ভর, ঠিক আছে, ভর কত বলে দিয়েছে এম ইকুয়াল টু এম মানে এমটা বলে দিয়েছে ভর। এরা হচ্ছে তোমার কি বেসিক কোয়ান্টিটি, এদেরকে বেসিক কোয়ান্টিটি ধরা হয়েছে, মানে কি বলে মৌলিক রাশি ধরা হয়েছে এগুলোকে। তাহলে পরে এই যে প্যারামিটারটা বা এই যে কোয়ান্টিটিটা, এইটুকুনি ডাইমেনশন কত হবে সেটা আমাকে দেখাতে হবে। তাহলে করে ফেলো চট জলদি, একদমই সোজা। আজকের ভিডিওতেই দেখালাম কী করে করতে হয়, ঠিক আছে, আশা করি করতে পারবে। তো করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে আনসার কত আসবে। সো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও ডিফারেন্ট প্রবলেম নিয়ে। তোমাদের যেহেতু পরীক্ষা চলে এসছে, প্রবলেমগুলো করতে থাকো এগুলো। সো থ্যাংক ইউ।